এই মুহূর্তে আমি অবস্থান করছি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে আসন থেকে সবচেয়ে বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে ঠিক সেই আসনে ঢাকা 12 এবং ঢাকা 12তে বর্তমানে আমি একটি উঠান বৈঠকে রয়েছি, যেখানে ঢাকা 12 জামাত মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লায় যিনি নির্বাচন করছেন সাইফুল আলম খান মিলন, তার একটি উঠান বৈঠকে আপনাদের সাথে যুক্ত হচ্ছে। এবং এই বৈঠকটি এগ্রিকালচারাল যে ফোরাম রয়েছে তারা এই বৈঠকটি আয়োজন করেছে। আমরা আজকে ঢাকা 12 যে নির্বাচনী যে প্রচারণা ছিল সেই প্রচারণায় আমরা দিয়েছেন 35,000-এর বেশি লোকেরা আহত হয়েছে, কেউ চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন। কাজেই আমরা একটি রক্তাক্ত আপনার বিছানার উপরে আমরা দাঁড়িয়ে আছি। দল হিসেবে জামাত ইসলামের আপনার এই উপরে যে নির্যাতন সেটা অনেক বেশি, অনেক বড়। আমাদের 11 জন নেতাকে হত্যা করা হয়েছে, যাদের মধ্যে 5 জনকে সরাসরি ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে এবং অনেককে আপনার গুম হয়েছে। এই যে আয়নাঘর অনেকগুলাই ছিল আমরা জানি, সেখান থেকে ফিরছে মাত্র 2 জন, ব্যবসা আরমান ও আমান। তো বাকি ঘরের বাসিন্দারা কোথায় গেল? এবং এরকম অনেক অজানা প্রশ্ন এখন জাতির সামনে আছে। কিন্তু সব কিছুর উপরে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো এই যে জীবন দান, ফাঁসির কাস্টে ঝোলা এবং জুলাই সনদের জুলাই যোদ্ধারা জাতির সামনে যে বিষয়টা রেখে গিয়েছেন সেটা হলো যে একটি আপনার স্বাধীন, সার্বভৌম এবং আধিপত্যবাদ মুক্ত একটি বাংলাদেশ, যেই বাংলাদেশের আপনার এমন একটি নেতৃত্ব আমাদের সামনে আসবে, যে নেতৃত্ব এতদিনের যে জরাজীর্ণতা এবং আমাদের যে অন্ধকার ইতিহাস সেখান থেকে বেরিয়ে এসে একটি নতুন বাংলাদেশের রচনা তারা করবে। এবং আমরা দেখেছি যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে 5টা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমাদের এই তরুণ এবং আপনার অনেক যারা সৃষ্টিশীল তারা কিন্তু ঠিকই আপনার তাদের মতামতটা দিয়েছেন আপনার সঠিকভাবে। তো আজকে সবচেয়ে বড় যেটা বিষয় যে এই 54 বছরের বাংলাদেশে রাজনৈতিক ইতিহাসে আমাদের কোনো ভালো গল্প কবিতা নাই। আমাদের টোটাল ইতিহাসটা অন্ধকারে পরিপূর্ণ। রাজনৈতিক দল যা এবং ব্যক্তিত্ব, যে রাজনৈতিক দলই হোক না কেন, 3টি দল শাসন করেছেন, সেখানে আমরা জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন দেখিনি। আমরা দেখেছি যে এই রাজনৈতিক দলের লোকদের তাদের আপনার ফুলে ফেপে বড় হতে, তাদের ব্যাংক ব্যালেন্স বেড়েছে, তাদের বাড়ি হয়েছে, তাদের গাড়ি হয়েছে, তাদের দ্বারা বেগম পাড়া তৈরি হয়েছে, লন্ডনে একজনের 2 শতাধিকের বেশি বাড়ি হয়েছে। আমরা নতুন নতুন খবর পাচ্ছি। কাজে এই যে একটা আপনার রাজনীতির ক্ষেত্রে দুর্বৃত্তায়ন এবং একটা দুর্নীতি এবং চাঁদাবাজি, এই জিনিসগুলা বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। সে কারণে আমরা মনে করি যে এখন সময় এসেছে নতুন একটি রাজনীতির সূচনা করা। এই সূচনা করলেই হবে না, আমরা জনগণের সামনে সেই রাজনীতিকে উন্মুক্ত করতে হবে। দেশের মানুষ যেন সুযোগ পায় যে একটি নতুন ধারার রাজনীতির সাথে তারা পরিচিত হতে পারে। কারণ সেই ধারার রাজনীতিতে বক্তৃতা প্রধান হবে না, বরং হবে কাজ প্রধান। যে ধারার রাজনীতি দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন নিয়ে আসবে। কাজে আমরা মনে করি যে জামাত ইসলামী সেরকম একটি দল যারা বাংলাদেশের মানুষের জন্য আমরা প্রকৃত অর্থে উন্নয়ন করতে চাই সকল সেক্টরে। এবং এর আপনার এর একটা বাস্তব নমুনা আমরা দেখতে পাই ইউনিভার্সিটিগুলোতে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে ডাকসুর নেতৃত্বে গোটা ঢাকা ইউনিভার্সিটির সব কিছু চেহারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। ঢাকা ইউনিভার্সিটির বয়স তো অনেকগুলো ছাত্র সংগঠন যারা নামি দামি, তাদের অনেক নাম আছে, খ্যাতি আছে, কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জরাজীর্ণতা তার পরিবর্তন করতে পারেননি। আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। সে ডাইনিং হল বলেন
আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাদক দিয়ে ঘেরা একটা ঢাকা বিশ্ববিদ্যালয়, ছিনতাই হয়, মেয়েদের নিরাপত্তা নাই। সেই কার্জন হল থেকে আমরা আর্টস ফ্যাকাল্টির মধ্যে আসতে অনেকটা রাস্তা, সেখানে লোকদেরকে, ছেলে মেয়েদেরকে আপনার রিক্সায় করে আসতে হয়। এই সবগুলোর মধ্যে আমূল পরিবর্তন তারা করেছে। কাজেই দেশের মানুষ যারা দেখতে চায় এমন একটি রাজনৈতিক প্রোগ্রাম, যেই রাজনৈতিক প্রোগ্রামে শুধুই বক্তৃতা বিবৃতি থাকবে না, সেখানে থাকবে দেশের মানুষের ভাগ্য উন্নয়নের একটি আপনার দলিল তারা দেখতে চায়। দেশের মানুষের ভাগ্য উন্নয়নের দলিল দেখতে চায়। তা আমরা যে পলিসি সাবমিট করেছিলাম হোটেল ইন্টারকন্টিনেন্টালে, সেখানে আমরা জাতির সামনে উপস্থাপন করেছি যে আমরা কিভাবে দেশের মানুষের এই ভাগ্যের পরিবর্তন করতে আমরা চাই এবং করতে আমরা পারবো। এরপরে আজকে আমাদের ইশতেহার হচ্ছে, সেখানে আমরা নির্বাচনে ইশতেহার পেশ করব। আমার বিশ্বাস যে একটি সুষ্ঠু পরিকল্পনা এবং তার পিছনে যদি সুন্দর নেতৃত্ব থাকে এবং সৎ ও যোগ্য নেতৃত্ব থাকে, তাহলে এইসব পরিকল্পনার দ্বারা আমরা বাংলাদেশকে সুন্দর জায়গায় নিয়ে পৌঁছাতে পারবো। দেশের মানুষের জন্য ইনশাআল্লাহ, দেশের মানুষের জন্য আসলে দরকার অনেক কিছুর মধ্যে দুটি জরুরি জিনিস দরকার। একটা হলো সততা, আর একটা হলো যোগ্যতা। এই দুটি জিনিস গুরুত্বপূর্ণ। কোন লোক যদি সৎ হয় এবং তার যদি কোনো যোগ্যতা না থাকে, তাহলে তার কারোর পক্ষে কিছু ভালো কিছু করা সম্ভব না। একইভাবে কেউ যদি যোগ্য থাকে, যদি সৎ না হয়, তাহলে তিনিও পারবেন না। কাজে আমি যেটা বলতে চাচ্ছি যে জামাত ইসলামী অবশ্যই যে আমরা দুটি আপনার যে প্রয়োজন জাতি, সেই প্রয়োজনকে পূরণ করতে পারবো, এটা আমরা এই ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ। এবং আমরা মনে করছি যে জামাত ইসলামী যদি কখনো সুযোগ পায় সরকার গঠন করার, যদি সুযোগ পায় আল্লাহর রহমতে জনগণের রায়ের মাধ্যমে, তাহলে আমরা দেশে গুড গভর্নেন্স কায়েম করব। যে গভর্নেন্স, যে সরকার জনগণের কাছে মুখোমুখি হবে, জনগণের কাছে আপনার একটা ইন্টারভেলে হাজির হবে এবং তারা জনগণের প্রশ্নের উত্তর দিবে। কারণ জনগণ এই দেশের মালিক, দেশের সম্পদের মালিকও তারা। কাজেই তাদের ভোটে যারা নির্বাচিত হবেন, তারা তাদেরকে মত দিয়েছেন এই জন্য যে তাদের সম্পদ এবং তাদের যে উইল পাওয়ারকে কাজে লাগিয়ে তারা দেশের উন্নয়ন করবেন। আমরা এটা করতে চাচ্ছি। আমরা বলেছি যে আমরা আমাদের যারা এমপি হবেন, তারা নির্বাচিত হওয়ার পরে তারা কোনো সরকারি প্লট নেবেন না, সরকারি ট্যাক্সবিহীন গাড়ি নেবেন না। এমপি খাতে যে সমস্ত টাকা ব্যবহৃত হবে, সেগুলোর হিসাব আমরা জনগণের সামনে পেশ করব। মোটামুটি আমরা বলেছি যে আমাদের এমপিরা 1 বছর পর আবার তাদের হিসাব পেশ করবে, যেটা আমরা অঙ্গীকারনামা দিয়েছিলাম। যার ফলে আমরা জাতিকে এবং তার জাতির নেতৃবৃন্দকে জনগণের সামনে আমরা মুখোমুখি দাঁড় করাতে চাই, যে জনগণ তাদেরকে যেন বুঝে নিতে পারে। এবং তার সাথে যদি সুষ্ঠু সুন্দর পরিকল্পনা থাকে, তাহলে আমাদের দেশে কৃষিক্ষেত্র বলেন আর স্বাস্থ্যক্ষেত্র বলেন, সব জায়গায় আমার মনে হয় পরিবর্তন আসা সম্ভব। এটা অনেক বেশি কিছু নয়। বাংলাদেশের সম্পদের যে প্রাচুর্য আসছে তাই বলবো না, কিন্তু সম্পদের এমন অভাব নাই যে কারণে বাংলাদেশের উন্নয়ন আমরা বাধাগ্রস্ত হবে। কিন্তু প্রধান সমস্যা হলো আমাদের আপনার জাতীয় যে ঝুড়িটা আছে, এই ঝুড়ির নিচে একটা ছিদ্র আছে। সেই ছিদ্র দিয়ে আমাদের জনগণের সম্পদ বের হয়ে যাচ্ছে। কখনো ইসলামিক ব্যাংক থেকে সালামনা বের হয়ে যাচ্ছে, অন্যান্য ব্যাংক থেকে বের হয়ে যাচ্ছে, কখনো মেট্রো রেলের 4 গুণ 5 গুণ খরচের মাধ্যমে বের হয়ে যাচ্ছে, কখনো পদ্মা সেতুতে হচ্ছে, এক্সপ্রেসওয়েতে হচ্ছে, অথবা ফ্লাইওভারে হচ্ছে। এই যে অবস্থাটা, যেমন ধরেন কাজীপাড়া মেট্রো রেল স্টেশনটা ক্ষতিগ্রস্ত হয়েছিল জুলাই আন্দোলনে, এবং সেই সময় আপনার দিনের প্রাইম মিনিস্টার বলেছিলেন যে 300 কোটি টাকা লাগবে, সেটা 1.1 কোটি টাকা ঠিক করা হয়েছে। এবং তাহলে বোঝা যাচ্ছে যে 299 কোটি টাকা আমাদের মানে ভিন্ন লোকের হাতে চলে যেত। কাজে আমাদের জাতীয় সম্পদের অনেক মানে বড় একটি অ্যামাউন্ট এভাবে জাতির উন্নয়নে কাজে লাগছে না, সেগুলো যে পলিটিক্যাল পার্টির লোকেরা তাদের নিজেদের সেবায় কাজে লাগাচ্ছে। কাজে এই অবস্থা থেকে পরিবর্তন আমাদেরকে জাতিকে করতে পারবে, এবং আমরা কমিটেড যে আমরা এই অবস্থা থেকে পরিবর্তন নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি নতুন একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য,
যাতে করে হাদির যে জীবনদান, হাদি যেভাবে হত্যা করা হলো, সে একটি এরকম বাংলাদেশের স্বপ্ন দেখলো। কাজে বাংলাদেশের তরুণরা সেই স্বপ্ন দেখে, সেই তরুণ তরুণীদের, যুবক যুবকদের যে আকাঙ্ক্ষা, যে ইচ্ছা, যে মনোবাঞ্ছা, এর সাথে কিন্তু কণ্ঠ মিলিয়েছে জনগণ। জাতীয় প্রশ্নে আমাদেরকে সবসময় ঐক্যবদ্ধ হইতে হবে, সকলে, সকল পার্টি, সকল মতে, সকল পথের লোকেরা, সকল ধর্মের লোকেরা। জাতীয় প্রশ্নে দ্বিমত করা যাবে না। কাজে আমরা মনে করি এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে, এবং আমরা এবার ওয়াদাবদ্ধ। আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি নতুন বাংলাদেশ গড়ার জন্য। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রায় 80 থেকে 85% লোক এখনো নির্ভরশীল, কিন্তু এই কৃষি সেক্টরে যে এই মুহূর্তে আমি আছি ঢাকা 12 আসন। ঢাকা 12 আসন বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি সংখ্যক সংসদ প্রার্থী তারা এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং বর্তমানে আমি যে নির্বাচনী প্রচারণা কভার করছি সেটি হচ্ছে ঢাকা 12 আসনে জামাত মনোনীত প্রার্থী সাইফুল আলম খান মিলন, তার যে নির্বাচনী প্রচারণা একটি উঠোন বৈঠক, সেই উঠোন বৈঠকটি আমরা সরাসরি কভার করছিলাম। এবং সেই উঠোন বৈঠকটি আয়োজন করেছে এগ্রিকালচারালিস্ট ফোরাম অব বাংলাদেশ। তাদের নেতাকর্মীরা এই আয়োজনটি করেছে, এবং কেআইবি যে উঠান রয়েছে সেখানে এই আয়োজনে আমরা দেখছিলাম যে নেতাকর্মীরা কথা বলছিলেন। এখানে যিনি এই আসন থেকে যিনি জামাতের মনোনীত প্রার্থী সাইফুল আলম খান মিলন, তিনি কথা বলেছেন, এবং তিনি মূলত তার যে বক্তব্য, সেই বক্তব্যে যে বিষয়গুলোকে তিনি হাইলাইট করেছেন সেটি হচ্ছে প্রথমত তিনি একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রুতি জামাত ইসলামী রয়েছে সেই প্রতিশ্রুতিটি পুনর্ব্যক্ত করেছেন তার বক্তব্যে। তিনি মনে করেন যে সততা এবং যোগ্যতা এই দুটি জিনিস যদি থাকে তাহলে যে কোনো সিস্টেমকে বদলে ফেলা সম্ভব, তিনি সেই কথাটি বলেছেন। এবং তার বক্তব্যের মধ্যে আরো যে বিষয়গুলো প্রাধান্য ছিল সেটি হচ্ছে যে তিনি মনে করেন যে যারা এমপি নির্বাচিত হবে জামাত ইসলামীর পক্ষ থেকে তারা আগামীতে কোনো সরকারি প্লট নেবেন না, শুল্কমুক্ত গাড়ি ব্যবহার করবেন না, এবং প্রতি বছর তাদের যে সম্পদের বিবরণী যে হিসাব, সেই হিসাবটি তারা প্রদান করবেন। এই বিষয়গুলোই কিন্তু তাদের যে নির্বাচনী যে ইস্তেহার, সেই নির্বাচনী ইস্তেহারেও কিন্তু তারা বলছেন যে চলো একসাথে গড়ি বাংলাদেশ। এই স্লোগানকে তারা সামনে রেখে মূলত বাংলাদেশের এই যে দুর্নীতির যে একটি জাল রয়েছে সেই জালকে তারা কিন্তু আসলে ভেদ করতে চান, এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তাদের দলীয় যে প্রতিশ্রুতি সেটি কিন্তু পুনর্ব্যক্ত করেছেন। ঢাকা 12 আসনে আরো দুইজন সাইফুল রয়েছেন যারা এই আসন থেকে নির্বাচন করছেন। বিএনপি এই আসনে তাদের সরাসরি কোনো প্রার্থী দেয়নি। বিএনপি এই আসনে যাকে সমর্থন জানিয়েছেন তিনি হলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি কোদাল মার্কায় নির্বাচন করছেন, বিএনপি মূলত তাকে সমর্থন জানিয়েছেন। এছাড়া যিনি রয়েছেন যে সাইফুল আলম নীরব, তিনি বিএনপির পক্ষ থেকে মনোনয়ন বঞ্চিত হওয়ার পরে মূলত হচ্ছে তিনি এই আসনে ফুটবল মার্কায় স্বতন্ত্র নির্বাচন করছে। আমরা সেই আয়োজনটি কভার করছিলাম, যে আয়োজনে মূলত জামাতে ইসলামীর পক্ষ থেকে যে উঠান বৈঠক, সেই উঠান বৈঠকটি এই মাত্র শেষ হলো, এবং উঠান বৈঠকের পরে এখানকার যে নেতা কর্মী রয়েছেন তাদের সাথে মতবিনিময় করছেন, তাদের সাথে যে এর পরবর্তীতে গণসংযোগে যাবেন আমরা সেটিও হয়তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যে কথাটি বলছিলাম যে ঢাকা 12 আসন মূলত সাইফুলস ব্যাটল নামে ইতিমধ্যে হয়ে গেছে। যে ত্রিমুখী যে লড়াই, সেই লড়াইটি কিন্তু তিনজন সাইফুলের মধ্যে হচ্ছেন। যেটা বলছিলাম যে বিএনপি এই আসনে সরাসরি ধানের শীষকে মনোনয়ন দেয়নি, কিন্তু এই আসনে ধানের শীষের বিপরীতে যিনি এই আসনে নির্বাচন করছেন ধানের শীষের অর্থাৎ বিএনপি যাকে সমর্থন জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কোদাল মার্কাই সাইফুল হক, এবং বিএনপি প্রাথমিক মনোনয়নে সাইফুল আলম নীরব থাকলেও পরবর্তীতে মনোনয়ন বঞ্চিত হওয়ার পর তিনি স্বতন্ত্র
পদপ্রার্থী হিসেবে ফুটবল মার্কায় নির্বাচন করছেন। এর পাশাপাশি মূলত এই যে জামাত ইসলামী প্রার্থী যিনি দাঁড়িপাল্লায় নির্বাচন করছেন সাইফুল আলম খান মিলন, তো তিনি এই যে ত্রিমুখী লড়াইয়ে কিন্তু তার যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতিটি ব্যক্ত করছিলেন, আমরা সেটি কভার করার চেষ্টা করছিলাম। এবং আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে যে এই আসনে সাধারণ মানুষের সাথে আমরা আসলে কথা বলেছি এবং এই আসনের সাধারণ মানুষ তারা যেটি জানিয়েছে যে এটি ঢাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। কাজেই এখানে যে ব্যবসায়িক যে হাব কারওয়ান বাজার এই ঢাকা 12 আসনের মধ্যে পড়েছে। তাছাড়া যে শিল্পাঞ্চল ঢাকার প্রথম যে শিল্পাঞ্চলগুলো গড়ে উঠেছিল সেটিও ঢাকা তেজগাঁওয়ে অবস্থিত। কাজে এই ব্যবসায়িক হাবে মানুষ যাতে ব্যবসায়িক যে কর্মকাণ্ড রয়েছে সেই কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালনা করতে পারেন এবং তাদের যে চাওয়া পাওয়া সেই চাওয়া পাওয়ার যে জায়গাটি সেটি যাতে তারা সম্পন্ন করতে পারেন, একটি দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত যাতে ঢাকা 12 যে উপহার দিবেন মানুষ তাকেই ভোট দিবেন সেটি বলছিলেন। এবং আরেকটি সমস্যার কথা আমরা দেখেছিলাম যে সেটি হচ্ছে ঢাকা 12 যে ফুটপাত সেই ফুটপাতগুলো দখল হয়ে যায়, সেখানে বিভিন্ন রকমের দোকানপাট বসে, সাধারণ মানুষ নির্বিঘ্নে যে যাতায়াত করবেন সেই যাতায়াত তারা করতে পারেন না। কাজে এখানকার নাগরিকদের প্রত্যাশা হচ্ছে যে সেই ফুটপাত দখলমুক্ত করতে হবে, সাধারণ মানুষের চলাচলের জন্য যে সুযোগ সুবিধা সেটি তারা যাতে নিশ্চিত করে, সাধারণ মানুষ আসলে সেটি প্রত্যাশা করেন। এরপর যেটি তারা বলছেন সেটি হচ্ছে যে সাধারণ মানুষ কেমন নেতৃত্ব চান। আমরা যখন তাদেরকে জিজ্ঞেস করেছিলাম এই আসনে, তারা বলছেন যে এমন একজন প্রার্থীকে তারা আসলে দেখতে চান যিনি দুর্নীতি মুক্ত ঢাকা 12 আসনে সাধারণ মানুষকে দুর্নীতিমুক্ত একটি আসন হিসেবে উপহার দিবেন এবং নিজে দুর্নীতি করবেন না এবং নিজে তার যে দায়িত্ব সেই দায়িত্বটি সঠিকভাবে পালন করার ক্ষেত্রে দৃঢ়ভাবে ভূমিকা রাখবেন, সেই রকম একজনকেই তারা ঢাকা 12 এমপি হিসেবে তারা দেখতে চান। তো সবকিছু মিলে এই আসনে যে হিসাব নিকাশটা মূলত ত্রিপাক্ষিক যে ত্রিপক্ষীয় যে লড়াই সেই ত্রিমুখী লড়াইয়ের দিকে আসলে এগিয়ে যাচ্ছে এবং সেই লড়াইয়ে যে ফয়সালা সেটি কিন্তু 12 তারিখের যে নির্বাচন আর মাত্র 7 দিন হাতে রয়েছে, সেখানেই কিন্তু আমরা সেই নির্বাচনের মাধ্যমে কিন্তু আসলে চূড়ান্ত ফলাফলের দিকে যাবে। তবে সাধারণ মানুষের কিন্তু আকাঙ্ক্ষা, সাধারণ মানুষের প্রত্যাশা, সাধারণ মানুষের যে চাওয়া পাওয়া সেই চাওয়া পাওয়ার সাথে এই নির্বাচনী যে ভোট চাওয়ার যে ব্যাপারটি নেতাকর্মীরা তাদের কাছে যাচ্ছেন, দলীয় পদপ্রার্থীরা তাদের কাছে যাচ্ছেন এবং তারা মূলত তাদের সাথে যে ইন্টারঅ্যাকশন, তাদের যে চাওয়া পাওয়ার বিষয়গুলো তারা জানছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন। তো সবকিছু মিলে ঢাকা 12 আসনে এই ছিল আমার কাছে সবশেষ। আমি এই মুহূর্তে যুক্ত আছি কেআইবির ঠিক যে উঠোন রয়েছে সেখান থেকে যে জামাতে ইসলামীর যিনি পদপ্রার্থী ছিলেন তার একটি উঠান বৈঠক সেটি আমরা কভার করছিলাম এবং আমার কাছে এই ছিল ঢাকা 12 সবশেষ। যারা ডিজিটালে যুক্ত হয়েছেন এখন টেলিভিশনের ফেসবুক পেজে বা ইউটিউব পেজে তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।